আসসালামু আলাইকুম। পরমাণুর ভেতরটা দেখতে অনেক সময় বেশ এলোমেলো মনে হতে পারে, তাই না? কিন্তু জানেন, এর ভেতরেও কিন্তু একটা দারুণ শৃঙ্খলা আছে। কিছু সহজ কিন্তু শক্তিশালী নিয়ম আছে, যা ইলেকট্রনগুলোকে তাদের ঠিক জায়গায় রাখে। আজকে আমরা সেই নিয়মগুলো নিয়েই কথা বলবো, যা বলতে গেলে পুরো রসায়নের ভিত্তি তৈরি করে। ব্যাপারটাকে চলুন একটা ধাঁধার মতো করে ভাবি। ধরুন, একটা পরমাণু হলো একটা বড়সড় বাড়ি, আর ইলেকট্রনগুলো হলো সেই বাড়ির বাসিন্দা। এখন প্রশ্নটা হলো, এই বাসিন্দারা কিভাবে ঠিক করে কে কোন ঘরে থাকবে? মানে তাদের ঘর সাজানোর নিয়মটা আসলে কি? ইলেকট্রনদের এই যে ঘর সাজানোর পদ্ধতি, একেই আমরা বলি ইলেকট্রন বিন্যাস। আর এটা কিন্তু যেমন তেমন কোনো ব্যাপার না, এর জন্য একটা বেশ কড়া রুল বুক বা নিয়ম বই আছে। প্রত্যেকটা ইলেকট্রনকে এই বইয়ের নিয়ম অক্ষরে অক্ষরে মেনে চলতে হয়। তো আর দেরি কেন, চলুন এই নিয়ম বইয়ের প্রথম পাতাটা উল্টে দেখি। আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটার নাম হল আউফবাউ নীতি, আর এই নীতিটা পুরোটাই দাঁড়িয়ে আছে শক্তির ওপর। নীতিটা খুব সহজ, বলা যেতে পারে ইলেকট্রনগুলো একটু অলস প্রকৃতির। মানে হলো ওরা সবসময় সবচেয়ে সহজ পথটা খোঁজে, যেখানে সবচেয়ে কম শক্তি খরচ হয়। তাই ওরা প্রথমে সবচেয়ে কম শক্তির অরবিটালে গিয়ে বসে। ব্যাপারটা অনেকটা পানি যেমন সবসময় ঢালু বা নিচু দিকে গড়িয়ে যায়, ঠিক সেরকম। এখন প্রশ্ন হল, আচ্ছা, বুঝলাম কম শক্তির অরবিটালে আগে যাবে, কিন্তু আমরা কিভাবে বুঝব যে কোন অরবিটালের শক্তি কম আর কোনটার বেশি? এখানেই আমাদের কাজে আসে n+l নিয়মটা। একটা উদাহরণ দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন 4s আর 3d অরবিটালের কথা। 4s এর জন্য n+l এর মান হল 4 আর 3dর জন্য 5। যেহেতু 4 সংখ্যাটা 5-এর চেয়ে ছোট, তাই 4s অরবিটালের শক্তিও 3dর চেয়ে কম। আর ঠিক এই কারণে ইলেকট্রনগুলো আগে 4s অরবিটাল পূরণ করে, তারপর 3dতে যায়। খুবই যৌক্তিক, তাই না? আচ্ছা, আউফবাউ নীতি তো গেল। এবার চলুন আমাদের পরের নিয়মে যাওয়া যাক। এই নিয়মটা আমাদের বলে দেবে যে একটা অরবিটালে, মানে একটা ঘরে, ঠিক কতজন বাসিন্দা বা ইলেকট্রন থাকতে পারবে। এটার নাম পাউলির বর্জন নীতি। বর্জন নীতি নামটা শোনার কারণ হলো, এটা বলে যে একটা পরমাণুর ভেতরে যে কোনো দুটো ইলেকট্রনের পরিচয় কখনো হুবহু এক হতে পারে না। তাদের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হবে না। মানে ওরা একই অরবিটাল বা ঘর শেয়ার করতে পারে, কিন্তু তাদের মধ্যে অন্তত একটা পার্থক্য থাকতেই হবে, আর সেটা হলো তাদের স্পিন বা ঘোরার দিক। হিলিয়ামের উদাহরণটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা দেখানো হয়েছে। দুটো ইলেকট্রনের জন্যই প্রথম 3টে কোয়ান্টাম সংখ্যা কিন্তু একই, কিন্তু চতুর্থটা অর্থাৎ স্পিন, দেখুন, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। মানে তাদের ঘোরার দিকটা একদম উল্টো। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? একটা অরবিটালে বড়জোর দুটো ইলেকট্রনই থাকতে পারে, আর তার শর্ত হল দুজনের স্পিন বা ঘোরার দিক হতে হবে একে অপরের বিপরীত। বেশ, আমরা দুটো নিয়ম জেনে গেলাম। আমাদের শেষ নিয়মটা একটু অন্যরকম। এটা তখন কাজে লাগে যখন ইলেকট্রনগুলোর সামনে একই শক্তির অনেকগুলো অরবিটাল বা ঘর খালি থাকে। যেমন ধরুন পি অরবিটালের কথা, যেখানে 3টা একই শক্তির ঘর পাশাপাশি থাকে। এই নিয়মটার নাম হোন্ডের নীতি। এটাকে মজা করে বলা যায় একলা চলনীতি। মানে ইলেকট্রনগুলো হলো বাসের যাত্রীর মতো। বাস খালি থাকলে কেউ কি আরেকজনের পাশে গিয়ে বসে? বসে না। সবাই আগে একটা করে সিট দখল করে। ইলেকট্রনগুলো ঠিক তাই করে। জোড়া বাঁধার আগে ওরা চেষ্টা করে প্রত্যেকটা খালি ঘরে একটা একটা করে জায়গা নিতে। আর মজার ব্যাপার হলো, ওদের এই একলা থাকার প্রবণতার কারণেই কিন্তু অনেক মৌলের মধ্যে চৌম্বক ধর্ম দেখা যায়। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 1s আর 2s অরবিটাল দুটো করে ইলেকট্রন দিয়ে ভর্তি হয়ে যাওয়ার পর বাকি 3টে ইলেকট্রন 2pতে কিভাবে ঢুকেছে? ওরা কিন্তু প্রথম দুটো ঘরে জোড়ায় জোড়ায় ঢোকেনি, বরং 3টে ইলেকট্রন 3টে আলাদা পি অরবিটালে একটা একটা করে বসেছে। আর খেয়াল করে দেখুন, ওদের সবার স্পিনও কিন্তু একই দিকে। তো আমরা 3টা প্রধান নিয়ম শিখে ফেললাম। কিন্তু রসায়ন তো সবসময় নিয়মের নিগড়ে বাধা থাকে না। চলুন এবার কিছু মজার ব্যতিক্রম দেখি, যেখানে পরমাণুরা স্থিতিশীলতার জন্য এই নিয়মগুলো একটু এদিক ওদিক করে ফেলে। যেমন ধরুন ক্রোমিয়াম।
আমরা যে আউফবাও নীতিটা শিখলাম সেটা পুরোপুরি মেনে চললে এর ইলেকট্রন বিন্যাস যা হওয়ার কথা বাস্তবে কি ঠিক তাই হয়? না, হয় না। দেখুন, আমরা আশা করেছিলাম বিন্যাসটা হবে 3d4 4s2, কিন্তু আসলে হয় 3d5 4s1। একটা ইলেকট্রন লাফ দিয়ে 4s থেকে 3dতে চলে যায়। শুধু ক্রোমিয়াম না, কপারের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম ঘটনা ঘটে। কিন্তু কেন? এর পেছনের কারণটা হলো স্থিতিশীলতা। দেখা গেছে অরবিটালগুলো যখন ঠিক ন্যাপোলোপূর্ণ বা পুরোপুরি পূর্ণ থাকে তখন তারা অনেক বেশি স্থিতিশীল হয়। তাই ক্রোমিয়াম একটা ইলেকট্রন 3ডিতে পাঠিয়ে ডি সাবশেলটাকে অর্ধপূর্ণ করে ফেলে, কারণ D5 অবস্থাটা D4 এর চেয়ে অনেক বেশি স্টেবল। তাহলে আমরা দেখলাম কিছু কড়া নিয়ম আছে, আবার স্থিতিশীলতার জন্য সেই নিয়মের ব্যতিক্রমও আছে। তো এই সব কিছুর মানে কি? এই নিয়মগুলো জানাটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ ইলেকট্রনগুলোর এই সজ্জাই একটা মৌলের পরিচয় তৈরি করে দেয়। একটা মৌল কেমন হবে, তার ধর্ম কী হবে, সে অন্য মৌলের সাথে কিভাবে বিক্রিয়া করবে, এমনকি পর্যায় সারণীতে তার জায়গা কোথায় হবে, এই সব কিছু নির্ভর করে এই ইলেকট্রন বিন্যাসের ওপর। বলতে পারেন এটাই হলো পুরো রসায়ন জগতের ব্লুপ্রিন্ট। আর এটাই আমাদের একটা দারুণ ভাবনার দিকে নিয়ে যায়, তাই না? যে পরমাণুর ভেতরে থাকায় ছোট্ট ইলেকট্রনগুলোর চলাফেরার নিয়মগুলোই আসলে আমাদের চারপাশেরই বিশাল জটিল রাসায়নিক বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে। এই পারমাণবিক নিয়মকানুনই যেন এক অদৃশ্য সুতো, যা দিয়ে পুরো মহাবিশ্বের রাসায়নিক বিক্রিয়ার এই দারুণ নকশাটা বোনা হয়েছে।